সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আপনারা জানেন বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটিকে চারদিক থেকে রাহুরা এমনভাবে ঘিরে ধরেছে, এ দেশের মানুষ, এ দেশের মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র এবং ধর্ম কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। আর কারো জানার ইচ্ছা আছে সেটাও মনে হচ্ছে না। বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, কিন্তু হাজার হাজার বছর থেকে এদেশে হিন্দু জনগোষ্ঠী, বৌদ্ধ জনগোষ্ঠী, জৈন এবং অন্যান্য ধর্মের নানান নৃগোষ্ঠীর মানুষ শান্তিতে সহাবস্থান করে এসছে। সেই দেশটিকে এই জুলাই মাসে 2024 সালে এমন একটি অন্ধকারের গলির দিকে মুখ করে দেওয়া হয়েছে। এখন অন্ধকারে যত যাচ্ছে, এটি আস্তে আস্তে ব্ল্যাক হোলের দিকে চলে যাচ্ছে। সাম্প্রতিক নানান খেলা শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে। একদিকে ভারত, একদিকে চায়না, একদিকে মৌলবাদী পাকিস্তান, আরেকদিকে বিশ্ববাটপার আমেরিকা, এবং শকুনের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ, আপনারা জানেন, বৈদেশিক মুদ্রা অর্জন করার বাংলাদেশের মাত্র দুটি জিনিস রয়েছে। একটি হচ্ছে ফরেন কারেন্সি ইনকাম ফ্রম ম্যান পাওয়ার। মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, আফ্রিকায় সহ পৃথিবীর নানা দেশে আমাদের শ্রমিকরা যায়, তারা সেখানে কাজ করে, আর গ্রামে, শহরে, গঞ্জে আত্মীয় স্বজন, পরিজন সবার জন্য তারা সেই রেমিটেন্সের টাকা দেশে ফেরত পাঠায়। আরেকদিকে আমাদের দেশের বিশেষ করে নারী শ্রমিকরা দিনের পর দিন কষ্ট করে গার্মেন্টসে কাজ করে সেই গার্মেন্টসকে দিয়ে বিদেশ থেকে প্রতি বছর অ্যাভারেজে 60 থেকে 70 বিলিয়ন ডলার আমাদের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। এখন এই 24-এর জঙ্গি উত্থানের পর আমেরিকার টাকায়, আমেরিকার পৃষ্ঠপোষকতায় যে আন্দোলনটি বাংলাদেশে হয়েছে, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে এসে দাঁড়ালেন ডক্টর ইউনূস, নোবেল ইউনূস। সেই নোবেল ইউনূস আসার পর তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার এমন কোনো পথ তিনি বাকি রাখেন নাই। আস্তে আস্তে এই দেশটাকে আমেরিকার কলোনিতে রূপদান করেছেন। আমেরিকাকে বন্দর দিয়ে দিতে হবে, আমেরিকাকে দিতে হবে নেভাল বেজ, আমেরিকাকে দিতে হবে সামরিক ঘাঁটি, আমেরিকাকে দিতে হবে করিডোর, আমেরিকার থেকে জাহাজ কিনতে হবে, আমেরিকার থেকে বিমান কিনতে হবে, তেলও এখন আমেরিকার থেকে কিনতে হবে। আমরা আগে, আপনারা জানেন, যে কাতার থেকে এলজি গ্যাস বা এলপি গ্যাস আমরা কিনতাম, যেটা দিয়ে আমাদের দেশে গ্রামে গঞ্জে মানুষের রান্নাবান্নার কাজ করে। সেই গ্যাস এখন আসবে আমেরিকা থেকে। কাতার থেকে আনলে যে দাম পড়তো গ্যাসের, সেই দামের তুলনায় 1.5 গুণ বেশি দামে আমেরিকা থেকে আনতে হবে। এবং বাংলাদেশ 8 লাখ মেট্রিক টন গম আমেরিকা থেকে কিনবে। এই গম যদি আমেরিকা থেকে না কিনে আমরা যদি ইউরোপ থেকে বা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, ইভেন পাকিস্তান থেকেও কিনি বা ইন্ডিয়া থেকে, চায়না থেকে কিনি, তাহলে আমাদের সেই গমের যে দাম পড়ে, শুধু আমেরিকা থেকে ক্যারিং কস্ট তার চেয়ে বেশি পড়ে। তাহলে খেয়াল করে দেখেন, এই দেশটাকে ক্ষমতার মসনদে বসার জন্য মির্জাফর কী করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সব দিয়ে দিয়েছিল, বলেছিল আমার শুধু নবাবই দরকার। তার মানে নবাবের শুধু দায়িত্ব থাকবে, কোনো ক্ষমতা থাকবে না, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুধু ক্ষমতা থাকবে, কোনো দায়িত্ব থাকবে না। লুটপাট করে এই সোনার দেশটাকে যেভাবে ফকিরে পরিণত করেছিল, দুর্ভিক্ষ মন্বন্তরের সৃষ্টি করেছিল, সেই একই কায়দায় এই জামাত বিএনপি আজ বাংলাদেশকে পথে বসিয়েছে। আপনারা শুনেছেন, জামাত বলছে যে আমাদের পরীক্ষিত বন্ধু। হ্যাঁ, আমেরিকা জামাতের পরীক্ষিত বন্ধু। কারণ 1971 সালে আমার নারীরা যখন দর্শিত হচ্ছে, আমার ভাইদেরকে যখন হত্যা করা হচ্ছে, আমার মুক্তিযোদ্ধাদেরকে যখন রাষ্ট্রবিরোধী বলে হত্যা করা হচ্ছে, যেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল সেই অস্ত্র আমেরিকা থেকে এসেছিল, আর সেই অস্ত্র চালাচ্ছিল জামাতের আলবদর, আল শাম, রাজাকার এবং শান্তি কমিটি। জামাত প্রাতিষ্ঠানিকভাবে 1971 সালে আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে ছিল।
পাকিস্তান তাদের বাবা এখনও আমেরিকার সাথে আছে, যেই জন্য পাকিস্তান একবার 2 ভাগ হয়েছে, এবার আরও ভাগ হবে। তাহলে খেয়াল করে দেখেন যে তারা কিন্তু এক চুলও নড়েনি, তারা কিন্তু ওই 1971-এর জায়গায় আছে। এখন তারেক জিয়া 17 বছর বিদেশে থাকার পর তিনি মনে করলেন এই মসনদ আমার দরকার, এদেশকে যদি শোষণ করতে হয়, এদেশকে যদি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে তারেক জিয়াকে তো আমাদের প্রয়োজনে আছে। এই দেশ যদি ধ্বংস করতে হয় তাহলে তাকে তো আমাদের প্রয়োজনে আছে। বাংলাদেশের মানুষ একবার খালেদা জিয়াকে, একবার তারেক জিয়াকে, দুইজন অর্ধশিক্ষিত মানুষকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে ছেড়েছে। বাংলাদেশের এই মানুষদের কিন্তু আপনি প্রশংসা না করে পারবেন না। কেন পারবেন না? দেখেন, বাচ্চা স্কুলে পড়ে, মাইলস্টোন স্কুলে পড়ে, ক্লাস 6-এ পড়ে, অথবা উইলসে পড়ে, অথবা অন্য কোনো স্কুলে পড়ে, ক্লাস 6-এ পড়ে, 5-এ পড়ে, তার জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাখা হয়েছে তার রেজাল্ট কেমন, ম্যাট্রিকে স্টার কয়টা, ইন্টারমিডিয়েট স্টার কয়টা, সেটা দেখা হয়। অথচ একটা দেশ চালাবে তাদের কোনো ডিগ্রি দরকার নাই, তারা ডক্টর কদম আলী হলেই চলবে। সুতরাং বাংলাদেশ প্রতিটা পদে পদে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। খেয়াল করে দেখেন, আমেরিকার সাথে আমাদের যে চুক্তি, এই চুক্তির পরও আমেরিকা গত সপ্তাহে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের উপরে আরও 10% ইন্টারেস্ট বাড়িয়ে, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তারপরে খেয়াল করেন, 19-এর সাথে 10 করলে 29%। আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে পুরা পৃথিবীতে ছিলাম সেকেন্ড পজিশনে, চায়না 1 নম্বর, আমরা 2 নম্বর। আর এখন 3 নম্বর ছিল তখন ভিয়েতনাম, এখন ভিয়েতনাম 2, চায়না তার 1 নম্বর জায়গা ঠিক রেখেছে, আর আমরা এখন 3। খেয়াল করে দেখেন, যে কথাটি শুরু করেছিলাম, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের যে আয় সেটা অনেক অংশে কমে গেছে, কারণ অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আওয়ামী লীগের লোকের বলে বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি, জামাত এবং এনসিপির জঙ্গি বাহিনী এই কর্মীদেরকে এই যেই সব প্রতিষ্ঠানে কাজ করে সেই সব প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে, কারো কারো জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে, ব্যাংক দিয়ে, বিমা দিয়ে এদেরকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে। সুতরাং হাজার হাজার কর্মী এখন ছাঁটাই হয়ে গিয়েছে। বাংলাদেশের বাজার আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। ইউরোপের ফ্রান্স বাংলাদেশের বাজার থেকে যেই পরিমাণ পণ্য কিনতো, এটা এখন তার অর্ধেকে নেমে গেছে। ঠিক এমনি করে রাশিয়া এবং জার্মানি, স্পেন, পর্তুগাল এরাও কিন্তু বাংলাদেশ থেকে যে পরিমাণে আগে কিনতো সেই পরিমাণ থেকে কমিয়ে দিয়েছে। তার মানে বাংলাদেশ যে গার্মেন্টস দিয়ে 70 বিলিয়ন রপ্তানি করত প্রতি বছর, এটা প্রতি বছরে 5% করে বৃদ্ধি পেত। এখন এবারে 5% বৃদ্ধি তো দূরের কথা, আরও 5% কমে 65-তে চলে এসছে। তার মানে আমাদের 10 বিলিয়ন নেট ইনকাম সেখান থেকে অলরেডি কমে গেছে। এই বছর যেতে যেতে এটা 20 বিলিয়ন কম হতে পারে। তারপরে আমাদের যে পরিমাণে বিদেশে আমাদের শ্রমিকরা যেত, সেই শ্রমিকদের যে ইনকাম ডলারে, সেটা যে পরিমাণে আসতো, সেটা এখন বর্তমানে দুবাই সহ বহু দেশ বাংলাদেশের শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূস আসার পর থেকে। এবং স্টুডেন্ট হিসেবে যে ছেলেবেলারা বিদেশে যেত সেটাও অনেকাংশে কমে গেছে। যার ফলে হয়েছে কি, যে 2টা ক্ষেত্রের কথা বললাম, একটি গার্মেন্টস, আরেকটি ম্যান পাওয়ার, এই 2টা ক্ষেত্রেই বাংলাদেশের অর্থনীতি সংকুচিত হয়ে যাচ্ছে। এর ফলে বাইয়া কার্ড বিক্রি করে, বাইয়া খাল বানিয়ে কুমির আনতে পারবেন, কিন্তু সেখানে মাছ আসবে না। ফলে বাংলাদেশ আসলে তার গন্তব্য হারিয়ে ফেলছে। বাংলাদেশে রাজনৈতিকভাবে অস্থিরতা আসছে, এবং আপনারা দেখেন যে প্রাগৈতিহাসিক যুগ থেকে এই যে ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মানুষের মধ্যে শিশুদের প্রতি মায়া, মমতা এবং শিশুদের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা বা মমত্ববোধ এবং দায়িত্ববোধ যে পরিমাণে ছিল, এখন কিন্তু সেটা আর নেই। প্রতিদিন মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, এতিমখানায় এই শিশুদেরকে মৌলানারা বলৎকার করছে। যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, তাদের সেই সৎ লোকেরা পতিতা নিয়ে ধরা পড়ছে নিম্নমানের হোটেলে। ঠিক এমনি করে বাংলাদেশটাকে প্রতিনিয়ত আস্তে আস্তে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসার জায়গা ছিল,
আস্থার জায়গা ছিল, সেই ধর্মের যে বেসটা ছিল, সেখানেও কুঠারাঘাত হচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা এই দেশ থেকে চলে গেছে, ফলে বাংলাদেশের সামনে কিন্তু একটা বিশাল অন্ধকার সামনের দিকে। আপনি খেয়াল করে দেখেন, 6 কোটি মানুষের মতো মানুষ আওয়ামী লীগ করে, তাদেরও কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা যখন এই পিঠটা যখন দেওয়ালের সাথে একটু ঠেকিয়ে যখন সামনের দিকে তাকাবে, 6 কোটি মানুষ কিন্তু 1 কোটি করে, একজন করে ধরলেও কিন্তু 12 কোটি কিন্তু যুদ্ধে চলে আসে। একটা দেশে যদি এই 12 কোটির মধ্যে সংঘাত হয়, তাহলে মনে রেখেন সেই দেশ কিন্তু গৃহযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ভারতের সাথে আমাদের বিশাল বর্ডার, প্রতিনিয়ত ভারতকে কিভাবে শত্রু বানানো যায়, ভারতকে কিভাবে আমাদের সাথে লাগিয়ে রাখা যায়, সেই রকমের একটা আলাপ আলোচনা রাজনৈতিক মহল থেকে এসছে। কোন রাজনৈতিক? সাম্প্রদায়িক রাজনৈতিক, এনসিপি জঙ্গি রাজনীতিক বিদদের কাছ থেকে। এবং দেখেন 1971 সালের সাথে 2024-এর তুলনা করে বহু লোক লেখালেখি করছেন এবং প্রথম আলোতেও লিখছেন। অথচ দেখেন 1971-এর পর 72, 73, 74 সালে কোনো মুক্তিযোদ্ধাকে পিটাবে এমন সাহস বাংলার মাটিতে কারো ছিল না। এই দেখেন সার্জিস এবং কি পাটোয়ারি জানি, পাটের ব্যাপারী নাকি পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি, ওই হারামজাদা দুইটাকে কুত্তার মতো পিটাইছে আজকে। কোথায়? সিলেটে। এরপরে তারা গিয়েছিল এর আগে কোথায়? বঙ্গবন্ধুর জন্মস্থানে টঙ্গিপাড়ায়। সেখানেও ওই ট্যাঙ্কের ভিতরে করে পিসিতে করে ফেরত আসছে, আপনারা দেখেছেন। সুতরাং তাদের প্রতি মানুষের শ্রদ্ধা, আস্থা, ভালোবাসা কোনোটাই নেই। মানুষ বুঝতে শিখেছে তাদেরকে ব্যবহার করে ডক্টর ইউনূসের নীল নকশা, আমেরিকার টাকায় এই দেশটিকে বেনিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। 1 বছর 2 বছর যেতে হবে না, আগামী 6-7 মাসের মধ্যেই দেখবেন হাহাকারটা আরও কত বৃদ্ধি পায়। এর ফলে যেটা হবে যে এই বাংলাদেশ যেখানে ঊর্ধ্বগতি ছিল, সেটা নিম্নগতির দিকে চলে যাবে এবং শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বলৎকারের আঁকড়াগুলোকে যদি বন্ধ করা না যায়, এই বলৎকারের আঁকড়াগুলোকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এই দেশে আগামী প্রজন্মে একটা নষ্ট প্রজন্মের শিশুরা বড় হয়ে উঠবে। সত্যিকারের শিশুদেরকে যদি রক্ষা করা আমরা না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ সত্যিকার অর্থেই অন্ধকার। আসুন, এই বাংলাদেশকে আমরা বিদেশিদের হাতে তুলে দিতে চাই না। এই বাংলাদেশকে আমরা বেনিয়াদের তীর্থস্থান করতে চাই না। এই বাংলাদেশকে আমরা গৃহযুদ্ধের স্থান হিসাবে দেখতে চাই না। এই বাংলাদেশকে আমরা মানুষের দেশ, সভ্য মানুষের দেশ, অসাম্প্রদায়িক চেতনার দেশ, 71-এর মুক্তিযুদ্ধের চেতনার দেশ, আমাদের সাংস্কৃতিক ধারাবাহিকতার দেশ, পূর্বপুরুষের দেশ হিসেবে যদি আমরা দেখতে চাই, আসুন সবাই সাম্প্রদায়িক শক্তিকে রুখি, সন্ত্রাসীদেরকে রুখি, জঙ্গিদেরকে রুখি এবং সুন্দরের দিকে যাত্রা করতে হলে 71-মুখী রাজনীতি আবার শুরু করতে হবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ।